অনেক সুধীজনকে আহ্বান করেছে। আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন যারা। এখানে সম্মাননীয় শিক্ষক আছেন, সম্মাননীয় অন্যান্য আধিকারিক আছেন, আমাদের সমাজের যারা একেবারে তৃণমূল স্তরে যারা রয়েছেন সমাজ গঠনে তারা ওখানে উপস্থিত রয়েছেন, সমাজসেবী উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন স্তরে সমাজে যারা কাজ করেন তারা এখানে আছেন। তো সবাইকেই বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি এই আমাদের কথার পক্ষ থেকে। এবার আমরা যেটা করার জন্য এখানে এসেছি আপনারা সবাই জানেন যে যাকে জন্য তার কথা একটু বলে নিয়ে বলছি। আমাদের জামাল ঘর আমার পাশে আছে, আপনারা সবাই যাকে চেনেন। নতুন করে পরিচয় দেওয়ার জন্য নয়, কিন্তু একটা সম্মান হিসেবে তার সম্পর্কে একটা কথা বলা জরুরি বলে বলছি। এটা প্রয়োজনীয় নয়, তবুও বলছি যে 1360 সালের 8 শ্রাবণের এক বর্ষমুখর রাত্রি ভোরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন আপনারা জানেন, উত্তর চব্বিশ পরগনার শাসন গ্রাম, আপনাদের বিখ্যাত সবাই চেনেন। সেই শাসন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের নাম সায়রা বানু, গৃহবধূ, পিতা ইউসুফ আলী, বর ব্রিটিশ সামরিক বাহিনীতে চাকরি করতেন। আর শাসন ইউনিয়ন হাই স্কুলে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীকালে বাংলায় এবং ইংরেজিতে দুটো বিষয়ে তিনি মাস্টার্স করেছেন। দুবদিয়া পলতাডাঙ্গা হাই স্কুলে শিক্ষকতা করেছেন। 2013 সালে জুলাই মাসে তিনি অবসর প্রাপ্ত হয়েছেন। তখন থেকেই মূলত এই বিদেশ ভ্রমণ, এবং আপনারা জানলে অত্যন্ত আনন্দ পাবেন যে এখনো পর্যন্ত উনি 36টি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। 36টি। আর একটা তার অনন্য একটা তার নিজস্ব যেটা আমরা বলি হবি বলি, সেটা হচ্ছে ওই মুদ্রা সংরক্ষণ, মানে সেগুলো সংগ্রহ। তো এর মজার মজার উনি বলবেন সবকিছু, আমরা বললাম। আপনারা সবাই যারা যারা এসেছেন আবারও আমাদের পক্ষ থেকে অনেক অনেক সম্মান, এবং আজকে যতক্ষণ আমরা অনুষ্ঠান করব আপনারা এই অনুষ্ঠানের মাধুর্য এবং গাম্ভীর্য দয়া করে সবাই বজায় রাখবেন এই আশা করছি। এবার আমরা জামাল ঘর এবং তার মিসেস তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা একটু সম্মাননা জানিয়ে অনুষ্ঠানটা শুরু করি। দুজনকেই একসাথে একটা ফুলের তোড়া। কেন? দুটো আছে, ঠিক আছে, দুটোই হোক। আমি অন্য সেন্সে বলছিলাম যে একটা দেবো, একটু কাছাকাছি আসলে ভালো হয়। ওখান থেকেও থাকলে দেরি হয়ে যায়। জামাল ঘর এবং তার স্ত্রী একসাথে দুটো ফুল তুলে দেবো, আলাদা আলাদা সময়, দুটো একসঙ্গে একই রকম ভাবে হবে। থ্যাংক ইউ, সম্মাননা জানাচ্ছি। এইটাই হচ্ছে ইকুয়ালিটি, ইকুইটি বলি না। জামাল ঘর মহাশয়কে আমাদের অনুষ্ঠান শুরু করতে, তার যে গল্প কথা দেশ বিদেশে ভ্রমণ করেছেন, তিনি গল্পচ্ছলে তার অভিজ্ঞতা, সেখানকার সংস্কৃতি, সেখানকার ভাষা, সেখানকার ভূপ্রকৃতি, উনি যা যা সংগ্রহ করে এনেছেন সেই সঞ্চিত কথা গল্প আকারে এবং ছবি সহ আমরা দেখব এবং শুনব। ছোটবেলা থেকেই আমার ভ্রমণের শখ। ছোটবেলা প্রথম 1972 সালে আব্বার সাথে গেছিলাম দিল্লি, আগ্রা, আজমির ইত্যাদি। মাইকটাই ভেবে নিল ভালো হয়। দিল্লি, আগ্রা, আজমির ইত্যাদি। তারপর থেকে আমি 75 সাল থেকে ঘোরা শুরু করি মিটিংয়ে। 75 সাল থেকে শুরু করি, তখন থেকে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত 2013 পর্যন্ত আমি ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে, সে মিজোরাম হোক, মণিপুর ও অশান্ত মণিপুর, সেখানে দুবার, অরুণাচল, নাগাল্যান্ড, যেখানে কুকুরটা মেন খাদ্য, নাগাল্যান্ড থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে লাদাখ পর্যন্ত, এবং লাদাখ থেকে শুরু করে একেবারে কন্যাকুমারী পর্যন্ত প্রায় প্রতিটি রাজ্যেই ঘুরেছি আমরা দুজনে।
তারপরে 1913 সালে আমি যখন জুলাই মাসে অবসর নিলাম, তখন ঠিক করলাম আমি প্রথমে হজ দিয়ে শুরু করি। হজও তো ভ্রমণ একরকমের, আর হজটা ফরজ, এটা অবশ্য কর্তব্য। তা আমি প্রথমে 2013 সেপ্টেম্বরে হজে গেলাম, অক্টোবরে ফিরলাম। তখন 45 দিন 46 দিন হজ থাকতে হতো, ছিলাম। এটা থেকে 2013। তারপরে 14 সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ঘুরলাম। 15 গেলাম, একেবারে রিস্ক নিলাম চায়না। চায়নার যেখানে নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ নগরী লাসা, তিব্বতের ক্যাপিটাল, যেটা ওদের বক্তব্য চীন দখল করে আছে। যাই হোক, সেই লাসায় গেলাম, কুনমিং গেলাম। আর টেরাকোটার জন্য বিখ্যাত শহর চীনের, মোদি যখন 2014 থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন উনি প্রথমেই যে দেশটা গেছিলেন ওই চীনের জিয়ানে। তো আমি ওটা জানতাম, উনি জিয়ানে গিয়ে টেরাকোটা মিউজিয়াম দেখতে গেছিলেন। টেরাকোটা মিউজিয়াম হচ্ছে 3500 বছর আগেকার সৈন্যরা চীনের কিভাবে তাদের গঠন ছিল, কি কি অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করত, তাদের পোশাক কেমন ছিল, সেইগুলো দেখানোর জন্য। তো আমারই আসল উদ্দেশ্য ওই জিয়ান শহরে আমাকে যেতেই হবে। জিয়ান শহরে গেলাম, সাংহাই বৃহত্তম শহর, বেইজিং রাজধানী। আর স্টোন ফরেস্টের জন্য বিখ্যাত কুনমিং, যেখানে পাথর দেখলে মনে হবে জঙ্গল, মানে পাহাড়গুলো এমন ভাবে তৈরি যেন মনে হবে এগুলি গাছের পাহাড়ের জঙ্গল। স্টোন ফরেস্ট ওই জন্য বলা হয়। তো অনেকেরই, আমি বেরিয়ে আসার পরে অনেকে বলছিল চীনে তো মুসলিমদের নির্যাতন হয়, তারপর অসুবিধা হয়নি। আমি বলেছি আমি কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। আমি লাসার মসজিদে, জুম্মা মসজিদে নামাজ পড়েছি। লাসার মসজিদে বিভিন্ন সময়ে আমি ওয়াক্তিয়ার নামাজ পড়েছি, বলে আমার অসুবিধা হয়নি। যাই হোক, 15 পরে আমি তারপরে গেলাম ইউরোপে। ইউরোপে 5টা দেশে ঘুরলাম। ওরা ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি আর একটা দেশ মনে আছে, যা 5টা দেশ ঘুরলাম। 17 সালে গেলাম, তো মা তখন বেঁচে আছে। মা বললো তুই এত দেশে যাচ্ছিস, ফেরাউনের লাশটা দেখে আসবি? আমি ঠিক আছে, আমি ইনশাল্লাহ যাবো 17 সালে। 17 সালে চলে গেলাম ইজিপ্টে। ইজিপ্টের প্রাচীনতম শহর লুক্সর, এদফু, এই সমস্ত ঘোরার পরে সাহারা মরুভূমিতে গেলাম। সাহারা মরুভূমি ঘুরে এবারে কায়রোর মিউজিয়ামে গেলাম ওই ফেরাউনের লাশ দেখার জন্য। ফেরাউনের ইতিহাস সবারই জানা মোটামুটি। তারপরে সে ফেরাউনের লাশ দেখলাম। এটা থেকে 2017। 18 গেলাম সবচেয়ে দূরের দেশ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। যখন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ঘুরে এলাম, আমার সাহস বেড়ে গেল তাহলে এসি দেশ ঘুরবো। 2019-এ 8টা দেশে গেলাম। আমি যখনই বেড়াই তখন 1 মাস করে বেড়াই দুজনে। 8টা দেশে গেলাম ইউরোপের, সাথে ওই টার্কিটাও ছিল। টার্কি সবাই ইস্তাম্বুলে যায়, আমি ইস্তাম্বুল ছাড়াও আন্তালিয়া নামে একটা শহরে গেলাম, ভূমধ্য সাগরের ধারে। ভূমধ্য সাগরের ধারে সেখানে গেলাম। আর তার আগে মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে, যেটা মহান বীর আলেকজান্ডারের নাম থেকে এসছে আলেকজান্দ্রিয়া শহর, সেখানে ভূমধ্য সাগরের পানি, ওকে বলা হয় টার্কোয়েস ব্লু, এক রকমের ব্লু, যে ব্লুটা কোথাও নেই, টার্কোয়েস ব্লু। তো ওটা ওই আলেকজান্দ্রিয়া দেখলাম। আলেকজান্দ্রিয়া আরেকটা জিনিস যেটা দেখেছিলাম, যার প্রমাণ আমার কাছে নেই, সেটা মাটির নিচে
বহু বছরে গ্রিকদের কবরস্থান, সেটা ৩,৫০০ বছর আগে। মাটির নিচে একতলায় কবর, দুতলায় কবর, তিনতলায় কবর। মাটির নিচে সেখানে মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে যায় না, উপরে কাউন্টারে জমা দিয়ে যেতে হয়। ফলে ওটার ছবি আমার কাছে নেই। তারপরে বিভিন্ন দেশ ঘোরা পরে আমি 2024-এর ঘটনা বলি। 2024-এ আমার ঈদের নামাজ, ঈদুল আজহা, বকরা ঈদের নামাজ আমি তখন তাজিকিস্তানে আছি। তাজিকিস্তানে 3টে শহরে গিয়েছিলাম। তার মধ্যে প্রথমে ঢুকলাম খুজান্ডে গিয়ে সেইটা আমাদের এখানে ছিল সম্ভবত 17 তারিখে ঈদ। ওখানে একদিন আগে অর্থাৎ 16 তারিখ, এখানে যেদিন ছিল তার আগের দিনে ওখানে ঈদ। খুজান্ডে গিয়ে ঈদের নামাজ পড়বো। মুসলিম দেশ, 100% মুসলিম, নামাজের কোনো দেখছি না। তা আমি হোটেলের ম্যানেজারকে বললাম আমি ঈদের নামাজ পড়তে যেতে চাই। এখানে ঈদের নামাজ তো মসজিদেই হয়, বাইরে হয় না। আপনি জানেন এইভাবে আমি চিনবো না, ভাষা তো কেউ বোঝে না, ইংরেজি কেউ তো বোঝে না। আপনি যেটা বুঝছেন, ম্যানেজারকে বলি আপনি যেটা বুঝছেন আর তো কেউ বুঝছে না। তো রাস্তায় বেরোনো কত লোক যাচ্ছে, তো দেখলাম রাস্তায় বেরিয়ে বেশ কয়েকজন যাচ্ছে, তাদেরকে বুঝিয়ে দিল। আমার মাথায় টুপি টুপি আছে দেখে ওরা বুঝে গেল যে নামাজ পড়ে, নামাজ ঈদের নামাজ আসলো বলে ওরা একটা ট্যাক্সি করে আমাকে নিয়ে গেল মসজিদে। সেখানে নামাজ পড়লো। ওরা আবার আমাকে নামাজ শেষে আবার হোটেলে পৌঁছে দিয়ে গেল। মানে এই যে অমায়িক ব্যবহার, এ কথা কোনোদিন ভোলা যাবে না। আমাদের দেশে কেউ যদি ওরকম আসে, বিদেশি লোক, তাকে দেখে আমরা চেষ্টা করব এড়িয়ে যাওয়া। আর সেখানে সাদরে তাদের গাড়িতে করে আমাকে সেই মসজিদে নিয়ে যাওয়া এবং আমার হোটেলে পৌঁছে দেওয়া, এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। শুধু এখানে না, অনেক দেশেতেই গেছি আমি। যেমন আরবের দেশ একটা আছে, ওমান বলে একটা দেশ আছে, সৌদি আরবের দক্ষিণে, সৌদি আরবের দক্ষিণে ওমান বলে দেশ আছে। ওমানের নিজওয়া বলে একটা প্রাচীন শহর, যেটা রাজধানী মস্কোর চেয়েও বহু প্রাচীন। নিজওয়া, ওখানে পাহাড়া দুর্গ থেকে শুরু করে সব প্রাচীনকালে দুর্গ আছে। সেই ওমানে যখন গেছি তখন আমাকে হোটেল বুক করেছি, ও বলল আপনি তো বয়স্ক মানুষ, আপনি লাগেজ নিয়ে উঠবেন কি করে? আচ্ছা লাগেজটা আমাকে দিন। স্বামী স্ত্রী দুজনে দুটো বড় বড় লাগেজ। সে ইয়ং ছেলে, সে বললো আমাকে আমি নিয়ে যাচ্ছি। ও ভালো ইংরেজি জানে, আরবি ওদের মাতৃভাষা, কিন্তু ইংরেজিটা খুব ভালো স্বচ্ছ। তো ও আমাকে কাছে ব্যাগ নিয়ে হোটেলে নিয়ে রেখে দিল, ঘর বুঝিয়ে দিল। বললাম তো বল কি খাবেন? ও আঙ্কেল টাঙ্কেল বলি না, একেবারে বললো আপনি তো ফাদারের মতোই, আপনি ফাদার কি খাবেন? আমি আমাদের কাছে আছে সব খাবার জিনিসপত্র, আমার তাই বলছেন না আপনাকে খেতে দেবো না, আপনাকে আমার বাড়ি যেতে। ওর মাকে ফোন করে দিল ছেলেটা, ছেলেটার নাম আয়ুব। আয়ুব ওর মাকে ফোন করে দিল, মা বিরিয়ানি টিরিয়ানি করো, ইন্ডিয়ান গেস্ট, হিন্দুস্তানি মেহমান, বিরিয়ানি করো। তো ও জোর করে ওর গাড়িতে করে আমাদেরকে ওর বাড়ি নিয়ে গেল, খাওয়া দাওয়া দিল। ওর দিদি শুনে, ওর আঁকা শুনে বলল তোর বাড়িতে গেল, আমার বাড়িতে খাবো না, তা হয় না, আমার বাড়িতে দেওয়ার জন্য কাজ, এখানে খেতে হবে। ওরা জোর করে আমাদেরকে হোটেল ছাড়ালো, ওদের বাড়ি সব খাওয়াতে লাগলো। এরকম আপ্যায়ন পেয়েছি আমি ওমান। আরেকটা দেশের গল্প না বললে হয় না, আজারবাইজান, রাজধানী বাকু, তেলের জন্য বিখ্যাত, দুনিয়া বিখ্যাত। এত তেল আমরা যখন কলে জানি টিউবওয়েল পাম্প করে পানি তুলি, ওখানে ওই জাতীয় তেল, শুধু তেল, যত্র যেখানে সেখানে
দুজনে ঘুরতে থেকে এখানে তেল তুলছে, ওখানে তেল তুলছে। ওই শহরে একটা পার্কে ঘুরছি দুজনে, বিশাল বড় পার্ক, এখান থেকে চাপাটালি হবে, এত বড় পার্ক। তার একটু প্রাকৃতিক প্রয়োজন ছিল, আমার স্ত্রীর প্রাকৃতিক প্রয়োজন। তা আমি তো ওদের ভাষা তো ইংরেজি লেখা নেই, সব ওদের ভাষায়, আজারবাইজানের ভাষায়। আমি বললাম তাহলে আমি খুঁজে দেখি, খুঁজে কোথায় টয়লেট বা টয়লেটের অন্য শব্দ লু বা অন্য শব্দগুলো দেখলো, কোনোটাই কিচ্ছু লেখা নেই। যাকে জিজ্ঞেস করি এই ইংরেজি জানেন, আমার একটু টয়লেট বলছেন না, সরি ইংরেজি জানি না। সরিটা ইংরেজিতে বলে না, ওদের ভাষায় এগিয়ে যাচ্ছে। একটা মেয়ে আসছে, কত বয়স হবে, এই 21-22 হবে, 21-22 হবে। এবং তুমি কি ইংরেজি জানো? বলে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? শি নিডস টয়লেট, টয়লেট যাওয়া দরকার, কাম উইথ মি। ওর ব্যাগ ট্যাগ সব নিয়ে টয়লেট করিয়ে আনতো। আনার পরে বলছে আমরা কি এক জায়গায় বসতে পারি? ও আমার কথা বা বাচ্চা, একটা মেয়েটার আব্বা নেই, মারা গেছে, খুব মুগ্ধ হয়েছে। এবং আমার বিশেষ করে বয়সের কারণে এই সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি যেখানে বেড়ে মাথায় একটা টুপি থাকে, প্যান্ট শার্ট থাকলেও আমাকে সম্মান দিয়েছে। ও বললো ওর আঙ্কেল টাঙ্কেল না, ফাদার আমাদের বাড়ি যেতে হবে। এখন তো কোনোভাবে অসম্ভব। আজারবাইজান কবে গেছি, কেমন দেশ জানি না, লোকগুলো চিটিং আছে কিনা, চিটিংবাজ কিনা জানি না। আমি আজকে তো হবে না, চেষ্টা করবো কালকে। আপনার ফোন নাম্বার দিই, লোকাল ফোন নাম্বার একটা থাকে, সেই নাম্বার দিলাম। হোটেলে গেলাম, হোটেলে গিয়ে ম্যানেজারকে, রিসেপশনিস্টকে বললাম, এবং একটা মেয়ে, ইয়ং মেয়ে, 21-22 বয়সের বেশি, আমাকে তার বাড়িতে যেতে বলেছে। আমি ভয় থেকে যাইনি। যাওয়া কি ঠিক হবে? আমার দেশে যে কেউ বললে আপনি চলে যাবেন নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই, এখানে কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে যদি না ফিরি দিকে খোঁজ করবে বললাম, হেঁটে তারপরে তো না কোনো হয়নি। পরদিন সকালে মেয়েটা ফোন করেছে, ফোন করে বলছে ফাদার আপনি আসবেন? আমি বলছে অমুক মেট্রো স্টেশনের নাম বলো, ট্রেনে ওই মেট্রো স্টেশনের সামনে আসুন, আমি আপনাকে ওখান থেকে রিসিভ করব। ও মেট্রো স্টেশনে এলো, আমরা দুজনে হেঁটে হেঁটে গেলাম মেট্রো স্টেশনে। গিয়ে ওই টিকিট করলো, বলে ওর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে দেখলাম পাকা বাড়ি জানি না, এমনি ইটের দেয়াল, কিন্তু অ্যাসবেস্টারের মতন ছাদ। আর মেয়েটার মা আর বর্দি দরজায় অপেক্ষা করছে, মেহমান আসবে, মেহমান আসবে, অপেক্ষা করছে। আমি তো মুগ্ধ। আর ও মেয়েটা যত স্মার্ট, তার চেয়ে বেশি স্মার্ট ওর বর্দি। মেয়েটার নাম আইনুরা নাসিরিলি, পদবীটার নাসিরিলি আর নাম আইনুরা। ওর বোনের নাম এখনো মনে আছে, এখনো আমার সাথে কথা হয় ফোনে, নুসা নাসিরিলি। এই মুহূর্তে কানাডায় আছে। নুসা এয়ার হোস্টেস ছিল, খুব পারদর্শী। আইনুরা নুসার মা আমাদের দুজনকে দুটো আংটি দিল, বলে এটা আমাদের তরফ থেকে গিফট, আমাদের বাড়ি এসছে, মনে রাখার জন্য এই আংটিটা দিলাম। নামাজ হয়েছে, আমি নামাজ পড়বো, তাহলে নামাজ কোনো অসুবিধা নেই, আমি 4 নামাজ দিচ্ছি, ওই করে আসুন। নামাজ পড়ে নিলাম, করে নিয়ে ওরা খাওয়া দাওয়াটা আমাদের যেমন অতিথি এলে পোলাও বা বিরিয়ানি বা ইত্যাদি করি, মাছ মাংস সব না। ওদের দেশে তো ভাতই নেই, তো ভাতটা দেবে কি করে? ভাতের বদল যে খাবারগুলো, সেই খাবারটি একটা খাবার দোলমা,
DOLMA। দোলমা দু রকমের দিল, একটা হচ্ছে কি আঙুরের পাতায় মোড়া মাংস টুকরো ছোট ছোট, আর কয়েকটা নুনের চামচের 8 চামচ ভাত হবে, ওটা হচ্ছে আঙুরের পাতায় মোড়া। আর একটা দিল ওই বাঁধাকপির লেটুসের পাতায় মোড়া ওই দোলমা। দুটো দু রকমের টেস্ট। আর ওদের দেশের মেন খাদ্য রুটি, বিভিন্ন রকমের রুটি দিল, চা দিল, বিস্কিট ইত্যাদি ইত্যাদি। সেই ওই দুটি মেয়ের সাথে আমার এখনো যোগাযোগ আছে, আইনুরা এবং নুসা। ওর নুসার বিয়েতে আমাদেরকে নিমন্ত্রণ করলো। এমন একটা দুর্ভাগ্য আমাদের, এমন দিন নিমন্ত্রণ করেছে যে দিনের আমাদের ফ্লাইট, কোনো যেতে পারিনি। ওর মা খুব দুঃখ পেল। পরে মেয়েটা তার বিয়ের ভিডিও টিডিও সব আমাকে পাঠিয়ে দিয়েছে। আপনাদের ওই বড় মেয়েটা, আমি খুব আশা করেছিলাম। যাই হোক, পরবর্তীকালে কখনো আজারবাইজানে এলে আপনি হোটেলে থাকবেন, আমার বাড়িতে থাকবেন। আমার শ্বশুরদের অবস্থা খুব ভালো, কোনো অসুবিধে, অডেল ঘর, কোনো অসুবিধে নেই। এটা আমার আজারবাইজানের। এইবারে বাবরের আগে আমি উজবেকিস্তানে গেছি 2022-এ, এবার 2024-এ উজবেকিস্তানের আগে আমি ঘুরেছিলাম নুকুশ থেকে শুরু করে, খিভা থেকে শুরু করে, বুখারা থেকে শুরু করে, সমরকন্দ, তাশকন্দ ঘুরেছিলাম। তাশকন্দে যেখানে আমাদের প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল, একটা রোডের নামও আছে লাল বাহাদুর শাস্ত্রী রোড, সেখানেও গেছি 2022-এ। 2024-এ আমি বললাম বাবরের জন্মস্থানে আগেবার মিস করেছি, আন্দিজানে দাও, কলকাতার আন্দিজানে গেলাম। আন্দিজানে ঘুরছি, একটা ট্যাক্সি নিয়ে ঘুরছি, যদিও একটা জায়গায় ট্যাক্সি চালিয়ে দরজা বন্ধ করে ভাড়া দিতে গেছি, দরজা লেগে আমার নোটটা খুলে গেল। একদম সঙ্গে সঙ্গে অজ্ঞান, কোনো জ্ঞান নেই, সেন্সলেস। কয়েক তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে, বিদেশ ভাষা তোকে ইংরেজি বুঝবে না, কি করে খুব কাঁদছে। কান্না দেখে একজন লোক এলো, বললো কিছু আপনাকে সাহায্য করবো, বললো একটু ছায়া একটু নিয়ে যান, বলে যান। আমাকে নিয়ে একটা ছায়া জায়গায় নিয়ে গেল, ছায়া জায়গায় নিয়ে সেখানে শুয়ে দিল। আমি 8 ঘন্টা জ্ঞান হয়ে থাকলো, 8 ঘন্টা পরে যখন জ্ঞান ফিরলো, ও ডাকলো, আমি সাড়া দিলাম, বলতে যেতে পারবে, এবং না উঠতে পারবে। আরো 8 ঘন্টা শুয়ে থাকলো, প্রায় 60-70 মিনিট শুয়ে থাকার পরে আস্তে আস্তে ওর হাত ধরে উঠতে থাকে। বলে একটা গাড়ি নিলাম, যে গাড়ি ড্রাইভার খুব ভালো ইংরেজি জানে, আগে তো সব ইংরেজি জানে না। রোজ ই মোহাম্মদ সেটার নাম, ইয়াং ছেলে, রোজ ই মোহাম্মদ, আরো যে লেগে তারপরে হাইফেন আই, তারপরে মোহাম্মদ, রোজি হাই। ও ভালো ইংরেজি জানে। ও বলল আপনার কি অবস্থা, আপনি হাসপাতালে নিয়ে যাবো। ও আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে ডাক্তারের তো মানে আমার হাসপাতাল সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অনেক রোগী ছিল, কিন্তু বিদেশি লোক থেকে, অন্য দেশের লোক থেকে ওরা আগে আমার চিকিৎসা করলো। আঙুলের এক্সরে, ওষুধ লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে করে দিল। ওই যে নিয়ে গেছিল রোজি মোহাম্মদ, ও নিজের পয়সায় ওষুধও কিনে দিল। যাই হোক, তারপরে ওখান থেকে এলাম ওই ইউকেতে। এইভাবে আমি বিভিন্ন দেশে ঘুরেছি, যেখানে গেছি আপ্যায়ন পেয়েছি, কোনো জায়গায় কোনো চিটিংবাজের কাছে বুঝিনি। আমাকে যারা আমার কথা শুনে প্রত্যেক দিন আমার কাছে মেসেজ করে যে অমুক দেশে যাব, একটু বলে দেবেন। এই একজন হেডমিস্ট্রেস রিটায়ার, উনি একটু ওই মিজোরামে যাবেন। মিজোরামের যে খুব রাজধানী
আইজলের খুব ভালো পরিচিত আমার ড্রাইভার হানিফ, মোহাম্মদ হানিফ। হানিফকে ফোন করলাম, হানিফ একজন হেডমিস্ট্রেস তোমার কাছে যাবে, তুমি ওকে একটু ঘুরিয়ে দিও, সবটা দেখিয়ে দিও। ওনার সময় খুব কম, মাত্র 4 দিন, 4 দিনে সেটা যতটা পারো কভার করে দিই। আমি বলে আচ্ছা। আমি অনেক লোককে পাঠিয়েছি, অনেককেই বলেছি অমুক জায়গায় নাগাল্যান্ডে আমি আব্দুল মুনিমের ফোন নম্বর দেবো, এরকম আমার পরিচয় আছে যেগুলো সেগুলো করে দিই। বলে এই যে ঘোরাটা এটা আমার নেশা। এখন দেখা যাক 2025-এ আবার কোন কোন দেশ পাই। এই 2025-এ আমার টার্গেট 3টে দেশ, যদি ভিসা পাই একটা দেশে, সেটা হলো ইরাকের ভিসা পাওয়াটা মুশকিল, ইনভাইটেশন লেটার লাগে। আর ইরান বা আফগানিস্তানের ভিসা পাবো সহজেই, ওর ভিসা লাগেও না। তো যদি ইরাকের ভিসা পাই তাহলে যাব। আর একটা আমার সুবিধা আছে, ইরাকে যে বাংলাদেশের এমবাসেডার, বাংলাদেশের যিনি এমবাসেডার তার ওয়াইফ বলেছে আমি থাকতে থাকতে ভাইয়া আপনি চলে আসুন, অসুবিধা নেই, আমাদের ওই সরকারি গাড়ি করে, ওই সিকিউরিটি গাড়ি করে আপনাদের ঘুরিয়ে দেবে। কিন্তু ও তো ইনভাইটেশন লেটার দিতে পারবে না। যদি পাই আমি ইনশাআল্লাহ ওই দেশটিতে যাব। তাহলে যদি না হয় ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, হংকং, এই 4টে দেশ। এই মোটামুটি শুনলেন। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে করবে তাহলে ইনশাআল্লাহ করবে। সবথেকে না না না, ট্রাভেল এজেন্সির সাথে একটা উদাহরণ দিই। যেবারে 2019-এ 8টা দেশে গেলাম, আমি 8টা দেশে প্ল্যান করে 3টে ট্রাভেল এজেন্সিকে দিয়েছিলাম। এই 8টা দেশে এই শহর আমি কভার করব, কত লাগবে দুজনের। ওরা বলেছিল 11,25,000, সব খরচ সহ 11,25,000। আমি যাইনি, আমরা দুজনে ঘুরে এলাম 3,70,000, 3,70,000 ঘুরে এলাম, ফ্লাইট টিকিট সব, ফ্লাইট টিকিট সব। সবথেকে সুন্দর মনে হয়েছে নরওয়ে, সাধারণ দিক থেকে চায়নার চেয়ে ভালো দেশ আমার এখনো পর্যন্ত লাগেনি। হ্যাঁ, চায়না সাধারণ, সততা, এভরি দিক থেকে, প্রত্যেকটা শৃঙ্খলা সব দিক থেকে। আর তাছাড়া প্রাকৃতিক নরওয়ে তো আমার মুগ্ধ, মানে আই ওয়াজ এনচ্যান্টেড, আমি একেবারে মোহিত হয়ে গেছি নরওয়ে সৌন্দর্য থেকে। তারপরে আর্মেনিয়া বলে একটা খ্রিস্টান দেশ, সেখানে সবাই খ্রিস্টান, যাদের সাথে আজারবাইজানের যুদ্ধ চলছে। আমি যখন ভিসা পেলাম আমাকে অনেকেই বললো যে না, খুব জোর যুদ্ধ হচ্ছে, তখন বাস্তবে হচ্ছে মোদি সাহায্য করছে আর্মেনিয়াকে, আর তুরস্ক সাহায্য করছে আজারবাইজানকে, এরকম যুদ্ধ চলছে। তাও গেছিলাম। স্যার আমাদের দেশের মধ্যে কোন রাজ্য প্রশ্ন সবাই করুন, একটু হাত তুলবেন, আমাদের মাইক্রোফোন চলে যাবে। আমাদের দেশের মধ্যে সবথেকে সুন্দর, আমাদের দেশের আমার ভালো লেগেছে কাশ্মীর, তো নিঃসন্দেহে। হিমাচল, কাশ্মীরের লাদাখটা যে ডিফারেন্ট নেচার, ভিন্ন প্রকৃতি, কোল্ড ডেজার্ট, নুব্রা, এটা তো ভালো লেগেছে। নুব্রা ভ্যালি, তারপরে সিয়াচিনের রাস্তায়, যেখানে ভারতের সৈন্য থাকে, সিয়াচিনের রাস্তায় অনেক দূর গেছিলাম, সেখানে গিয়ে একটা গ্রামে দেখেছিলাম। আর পূর্বাঞ্চলের মধ্যে মিজোরাম, নাগাল্যান্ড, আর কেরল তো বলা হয় বস কোন কান্ট্রি বলা হয়। আসসালামু আলাইকুম। আমরা জানি যে ইসলাম ধর্মে যেটা আছে যে জ্ঞান অর্জনের জন্য বাইরে যেতে হয়,
এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ বৃত্তান্ত লেখার মধ্যেও সেটাও আমরা খুঁজে পাই। আমার ছোট প্রশ্ন, আজকের এই যে অনুষ্ঠান হয়েছে বা হচ্ছে, যে সমস্ত ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়েছে তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই। আমরা এই মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের হয়তো উপরাল্লাহ ক্ষমতা সেইভাবে এখনো দেয়নি, তবু এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারছি এবং যেটা আমাদের জ্ঞানকে সমৃদ্ধি করবে। তো প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ভাজন মানুষ ডক্টর আজিজার রহমান সাহেব। ওনার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি। সঙ্গে ইকরা একাডেমির যে সমস্ত কর্তা ব্যক্তিগণ আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সর্বোপরি আজকের যে মধ্যমণি আপনি, আপনাকেও ধন্যবাদ দিতে চাই। প্রশ্ন এইটুকু যে আপনি তো প্রথমত বাঙালি এবং যতটুকু জানি আপনি গ্রামের মানুষ। এই গ্রামের মানুষ থেকে বেড়ে উঠে শহরের বুকে পদার্পণ, তারপর দেশ বিদেশ আপনার ভ্রমণ। এখান থেকে কোথাও কি মনে হয়েছে বা মিল কোথাও কি পেয়েছেন গ্রামের মানুষের মধ্যে যে একটা মেল বন্ধন থাকে এবং শহরের মধ্যে সেটা হয়তো কিছুটা ফারাক হয়, কিন্তু বাইরের দেশে গিয়ে বাঙালিয়ানা, বাঙালি মনোবৃত্তি, বাঙালি কালচার এগুলো কোথাও কি আপনার মুগ্ধ করেছে এবং সেটা কোন দেশে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেই সম্পর্কে যদি একটু বলেন। বলছি, বাঙালি কালচার জানি না। আজারবাইজানের একটা পাহাড়ি শহর আছে, সুস্বাদু খেতে, খেজুর সত্ত্ব দিল, অনেক রকমের নিজের গাছ থেকে পেলে খেজুর দিল। এই গেমগুলো অবশ্যই আমার বাড়িতে অনেকেই আসে এই গল্প শোনার জন্য এবং এ করার জন্য। শুধু প্রশ্ন না, একদম দুটো না, শুধু প্রশ্ন যদি থাকে করবেন, একদম কোনো ভূমিকা না। যে উনি বললেন আমরা এবার ছবি দেখবো, তার আগে কারোর জিজ্ঞাসা থাকলে মহসিন ভাই শুধু প্রশ্ন। মাইক্রোফোনটা একটু দিয়ে আগে দেবো। আমাদের আমরা বলা উচিত যারা এই সংঘ বা পরিশ্রম দিয়ে অর্গানাইজ করে এরিয়াকে নিয়েছেন তাদের হ্যাঁ সেটা নিয়ে নাই নোট করলাম। কিন্তু যেটা আমি সংক্ষেপে বলতে চাই যে আপনি যে এতগুলো ভ্রমণ করেছেন, ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প, সেই শিল্পের জায়গাটা আপনি ধরেছেন এবং আপনি সেই শিল্পের জায়গা আমাদের এই এলাকার এই ভারতকে এই জন্যে আপনি একটা ভালো একটা মাত্রা করে গেলেন, যেটা আমরা আমাদের লোকে খুঁজে পেতে গেলে আমাদের বুঝতে হবে এটা ভ্রমণ বিকাশ হিসেবে। যেটা বলতে চাইছি যে আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি উৎসুক জাগে। তো আপনার এই যে 13 লাখ টাকা 3 লাখ বা যেটা বললেন বিকাশটা, এটা আমাদের উৎসুক যদি আমরা সফলতা নিয়ে থাকি। তো এরকম অনেক কৃষি আছে যেখানে আমি খুব কম পয়সায় বেড়ানোর সুযোগ মানে সাজেশন দিতে পারি। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি এত দেশ ঘুরছেন, আপনার বয়স হয়েছে, তো প্রশ্ন হলো যে এই ঘোরা ভ্রমণ আপনাকে সুস্থ থাকতে কতটা সাহায্য করেছে কিনা, আর নাকি আপনার এটা কষ্ট মনে হয়? এটা আপনার প্যাশন, কষ্ট নিশ্চয়ই হয় না, কিন্তু সুস্থ থাকতে আপনাকে এবং আপনার সহদর্শী দুজনকে কতটা সাহায্য করেছে এটা একটু বলেন। আমি বলছি, ভালো প্রশ্ন। যে এই বেড়ানো এই বয়সে যেমন পানির উপরে ঘুরঘুর পানি পর্বতমালায় খুব উঁচু। তো একজন ভদ্রলোক বললেন আপনার বয়স কত? আমি 71 প্লাস। এই বয়সে পাহাড়ে উঠেছেন? আমার তার আগে তো সাহস হাতে খারদুংলায় গেছি, 18,360 ফুট খারদুংলা
বিশ্বের সবচেয়ে পাহাড়ি গাড়ি চলাপথ ভারতে, সেখানে গেছি। তিব্বতের লাসায় গেছি। স্কাই ট্রেন, স্কাই ট্রেন কি? স্কাই ট্রেন মানে আকাশের, কিন্তু তা না, আসলে সবচেয়ে উঁচুতে চলে বলে ট্রেনটার নাম স্কাই ট্রেন। তো 32 ঘন্টার জার্নি 1 মিনিট লেট করেনি, শিডিউল টাইমে ছেড়েছে, শিডিউল টাইমে পৌঁছেছে। এই যে জিনিসগুলো ভালো লাগা, আর ফলে শারীরিক সক্ষমতা, আমি অসুস্থ হয়েছি যেমন ওই আন্দিজানে অসুস্থ হয়েছি, চীনে হয়েছি, কিন্তু ও ভাই আমার মেন্টাল যে স্বাস্থ্য সেটা বেশি। একবার বেড়ানো মানে আমি 6 মাস স্যার, আমার একটা প্রশ্ন। আপনার ভ্রমণ কাহিনী তো আমরা ফেসবুকে দেখেছি বা শুনেছি, আর আজকে বাস্তবে দেখছি বা শুনছি। তা আপনার এই নেশা, এই নেশার পিছনে আমাদের ম্যাডাম যিনি আছেন তার তো একটা বড় ভূমিকা আছে আমার মনে হয়। কারণ আমাদের বাড়িতেও আমাদের বিশেষরা থাকে, তারা অনেক সময় টেনে ধরে বা এগিয়ে দেয়, অনুপ্রেরণা করে বা যেতে দেয়, এই ব্যাপারগুলো থাকে। তো আমরা আমার মনে হয় আমাদের ম্যাডামের কিছু বক্তব্য মানে জানতে পারলে মানে কিভাবে আপনাকে এই যে ভ্রমণ পিপাসু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেটাও আমরা আমাদের বাড়ি থেকে একটু বলতে পারবো। আমি বলছি, আমি ওনার বোন আছে, ওনার নিজের দিদি মেজ, এটা গল্পটা শুনলে ওনার মেজদি আছে, তার হাজব্যান্ড টিচার। ওনার মেজদি দিয়েছে 80 সালে, এনার 81 সালে, মানে আমাদের 81 সালে। তো সে মেজদি জীবনে বাড়ির বাইরে পা দেয়নি। প্রত্যেকবারে স্বামী যখন বলতে কি নেবে, বাইরে কি নেবে, বাইরে রিটায়ার করে অনেক টাকা পেয়েছে, কি নেবে, বাইরে। আমি একটু গয়না নাও না, আমি বেঁচে যাই, একবার তোমার 1-1.5 লাখ টাকার গয়না দিচ্ছি, আমি একা ঘুরে আসি, আমার অনেক টাকা মানবো। বলতে আমার গয়না দরকার, আমি বেড়ানো ছাড়। হ্যাঁ, ওখান থেকে বলুন। সামাজিক এবং আমাদের সমাজের ব্যাপারে যে আপনি তো আমাদের দেশে, ভারতবর্ষে বা পাশে বাংলাদেশে যে নারী স্বাধীনতা, নারী শিক্ষা এবং নারী সমাজ করতে গেছে, এইখানকার নারী সমাজ কীভাবে জীবন কাটায়, তাদের শিক্ষা ব্যবস্থাটা কীভাবে হয়, তাদের ভবিষ্যৎটা কীভাবে তৈরি করে তারা মেয়েরা নিজেরা, সেটা আমাদের জানা। আমার এবার বলতো, আমি তো অনেক ইসলামিক কান্ট্রি ঘুরেছি নিশ্চয়ই, এবং তার নামও শুনলাম। আপনার কি মনে হলো এইসব দেশের নারী শিক্ষা, নারী স্বাধীনতা, তাদের ওই নারী স্বাধীনতার মধ্যে তাদের নিজেদের ভূমিকাটা কি, সেই পার্থক্যটা কি? আমাদের ভারতবর্ষের বা এই যে উপমহাদেশের যে বাঙালি কালচার, তার থেকে ওদের দেশের যে ইসলামিক কালচার, তাদের ভূমিকা শিক্ষার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, সেইগুলো আপনি কি এটাই আমার প্রশ্ন। যারা হজ করেছেন বা সৌদি আরবে গেছেন, তারা দেখেছেন আমাদের দেশে যেমন সিগারেটে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, লেখা থাকে। সৌদি আরবে কিন্তু ওইটা লেখা থাকে না, স্মোকিং ড্যামেজেস উম, মেয়েদের জরায়ু নষ্ট করে। এবং কেন ওইটা লেখা? মেয়েদের জরায়ু নষ্ট করে সিগারেট খেলে। তার মানে সৌদি আরবের মেয়েরা খুব বেশি সিগারেট খায়, সৌদি আরবের মেয়েরা। এটা গেল সৌদি আরব। পোশাকে অ্যারাবিয়ান আছে, আমি ওমানেও দেখেছি, দুবাইতেও দেখেছি, কিন্তু তারা অত্যন্ত আধুনিক মনের। উজবেকিস্তান, যেখানে প্রায় সবই মুসলিম, উজবেকিস্তানের জায়গা খুব গরম, 35-36 ডিগ্রি তাপমাত্রা। আন্দিজান, ওই যার বাড়িতে রোজ মোহাম্মদ,
বললো একটা আপনাকে এমন জায়গায় এখনই নিয়ে যাবো যেখানে ন্যাচারালি এয়ার কন্ডিশন। এরকম আছে এই শহরে, মানে শহরেই আছে। ও নিয়ে গেল একটা জায়গায়, দেখি তাপমাত্রা তখন এই 23-24, একই শহরে তাপমাত্রা 23-24। জায়গাটার নাম সিমরন বুলক। সিমরন বুলক। যদি কেউ উজবেকিস্তানের আন্দিজানে যান তাহলে যাই ঘোরেন না কেন সিমরন বুলকে যেতে ভুলবেন। এত নেচার সেখানে দেখি ওপেন প্ল্যাটফর্মে ছেলে এবং মেয়েদের সব হিজাব পরা, কেউ মাথা দেখা যাবে না, হিজাব পরা, গানের সাথে সাথে পা দুলিয়ে অল্প নাচের ভঙ্গি করছে। দুজনে ঘুরতে ঘুরতে বলে যে আইসক্রিম খাবো, খুব ওই গরমের ওখানে যাচ্ছে। তো বললো আইসক্রিম কিনলাম, দুটো দামি আইসক্রিম কিনলাম। বললো আপনার তো মেহমান, পয়সা দিতে গেল, বললো পয়সা তো নেবো না। পয়সাটা নিল না, বললো আপনাদের সাথে ছবি তুলে রাখে, ওইটাই আমাদের পয়সা। বলে ওই এতে সেই তারা আমাদের দুজনকে আইসক্রিম খাইয়ে তাদের সাথে ছবি তুলে। তাজিকিস্তানে দেখেছি না, হ্যাঁ কিরগিস্তানে বিশকেকে খেতে গেছি না, বিশকেক সরি, তাজিকিস্তানের রাজধানী, তাজিকিস্তানের রাজধানী হচ্ছে না, তাজিকিস্তানের রাজধানী না বলছি, ওখানে একটা হোটেলে খেতে গেছি, ভাত পাচ্ছি না, খুব অসুবিধা। দুশানবেতে ভাত পাচ্ছি না, খুব অসুবিধা। আমি একটা হোটেলে গেলাম, খুব বড় হোটেল, আমি ভাত পাবো রাইস, হ্যাঁ হ্যাঁ পাবেন বলে ওরা একটা খাবার দেখালো, তার মধ্যে ভাত আছে গোটা কত, নুনের চামচে 3 চামচ হবে, আর সব মাংস। ওই খাবারটার নাম কি? কুরুতর গুষ্টি খাবারটার নাম। আমি বললাম গুষ্টি মানে গোশ, গুষ্টি মানে গোশ, কুরুতর গুষ্টি। 800 টাকা দাম। পয়সা দিতে গেলাম, ওদের টাকা 100 টাকা। 100 টাকা দিতে গেলাম, বললো আপনি তো মেহমান, আপনাকে তো পয়সা নেব না। পয়সাটা নিলই না। এই যেটা পেয়েছি এটা আবার মনে। আচ্ছা, একটা প্রশ্ন একটু আমার মনে আসছে যে ভারতবর্ষে তো মোটামুটি আমরা যেটা দেখি বহু ধর্মের, বহু বর্ণের বা বহু ভাষার মহান মিলন আছে। এইরকম কোনো দেশ আপনি দেখেছেন যে এইরকম একটা দেশ আছে, যে ভারতবর্ষের মতো দেশ, এই যে বহু ভাষা, বহু বর্ণ, বহু জাত, বা এই যে বিশাল সংযোগ, মহামিলন, এরকম পৃথিবীতে এরকম একটা নজির পেয়েছেন আপনি? এরকম দেশের নজির ওরকম তো আছেই, ওই সেরকম বলছি। আজারবাইজানের যে কুবা শহরের কথা প্রথমে বললাম, কুবায় রেড ভিলেজ বলে একটা সব লাল বাড়ি, সব লাল বাড়ি, রেড ভিলেজ দেখছি, সব রেড। সব লাল কেন? তাহলে এটা ইহুদিদের, ইহুদি তো কমে গেছে, আমাদের দেশে নেই, সব চলে গেছে ইসরায়েলে। যারা আছে তাদেরকে প্রোটেকশন দিয়ে গভর্নমেন্ট দেখেছি, যাতে তাদের কেউ ক্ষতি না করে। এই যে তাদের যাতে কোনো ক্ষতি না করে, আজারবাইজানের গভর্নমেন্ট ওই যে কুবায় রেখেছে, তাদেরকে প্রোটেকশন দিয়ে, এটা তো ভালো লেগেছে। শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সংস্থার কর্ণধার এবং অন্যান্য ব্যক্তিবর্গকে, আর শুভেচ্ছা জামাল মামাকে, যিনি আমাদের সার্বিক জ্ঞানে পুষ্ট করছেন। এখন একটা প্রশ্ন, 1 সপ্তাহ আগে যেটা পেপারে বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইন্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আইজার সাহেব শুনবেন,
মঞ্চে বসে কথা বললে হবে না। ইন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা সারা পৃথিবীর একটা দেশ 180টা দেশকে নিয়ে সমীক্ষা করেছে। কি সমীক্ষা? করাপ্টেড মিন্স দুর্নীতিগ্রস্ত দেশ, দুর্নীতি মুক্ত দেশ কারা? সেখানে 1 নম্বরে দিচ্ছে ডেনমার্ক, 2 ফিনল্যান্ড, 3 সিঙ্গাপুর, 4 নিউজিল্যান্ড। এখন পরবর্তীতে প্রশ্ন, আপনি তো সারা পৃথিবী ঘুরেছেন, দেখা যাচ্ছে উন্নত দেশেও কিন্তু দুর্নীতির হার ব্যাপক পরিমাণ। আমি পরিসংখ্যান দিচ্ছি। দক্ষিণ আফ্রিকার দেশগুলো আর্থিক দিক থেকে পিছিয়ে হলেও সব দেশে খারাপ জায়গায় আছে তা না। নর্থ সুদান সবচেয়ে 180-তে আছে, রাশিয়া আছে 155, সৌদি আরব আছে 36-এ, আমাদের ভারত আছে 96-এ, বাংলাদেশ 135-এ, পাকিস্তান তারও একটু আগে, আমেরিকা 36-এ। এবার প্রশ্ন হলো, আপনি তো সারা পৃথিবী ঘুরেছেন, আপনার নজরে কি এসছে বাহ্যিক দিক থেকে চাকচমক, উন্নত, শিক্ষিত, ভদ্র, রুচিশীল, মহান, মহৎ বলে যারাকে সমাজে দাবি করছে, পক্ষান্তরে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশগুলো যারা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভিতরে হারাম হালালকে ব্যাপকভাবে তুলে ধরছে, সেখানেও অত দুর্নীতি কেন? এ সম্পর্কে আপনার সার্বিক ভ্রমণ আপনাকে কি অভিজ্ঞতা দিয়েছে? না, আমি বলছি, আমি অভিজ্ঞতা, দুবাইয়ে গেছি আমি 3 বার। একটা শহরে আমি 3 বার গেছি, একটা দেশে 3 বার গেছি, 3 বার ঘুরেছি। দুবাই থেকে যাবো বাসে আবুধাবি, বাসে উঠেছি, আমার পাশে একটা বিদেশি লোক, অন্য দেশি, অ্যারাবিয়ান ড্রেস পরে একটা ভদ্রলোক এসে তার সাথে বসা নিয়ে ঝামেলা করেছি, এটা আমার, বললো এটা আমার, আমি আগে বসেছি, এটা আমার। এখন ওই বিদেশি ভদ্রলোক, ভারতের না, অন্য দেশে, উনি নেমে গেলেন, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করলেন। পুলিশ তৎক্ষণাৎ এলো, এসে এই অ্যারাবিয়ান লোকটাকে তার কাছে এক্সকিউজ চাওয়ালো, কোনো অন্য দেশের লোক। মানে এইটা আমি জানি, যদি আপনি কেউ দুবাইতে একটা মাল ফেলেছেন, চলে গেলেন আবুধাবিতে, তুমি শারজায় গিয়ে বলে বসে ব্যাগটা, আপনি জাস্ট পুলিশকে বলুন, পুলিশ বলবে কোথায় হারিয়েছেন, তখন বলবো দুবাই আমি বাসের স্ট্যান্ডে ফেলে এসেছি। ঠিক আছে, আপনি কোথায় উঠেছেন? আমি বলবো এমিরেটস প্লাজা। বলে যান, আপনি পেয়ে যাবেন। ওরা কিন্তু সেই ব্যাগ নিয়ে সেখানে পৌঁছে, ভালো জিনিস। দুবাই, এটা আমার ওমানে আমার বাসের যে একটা ব্যাগ থাকে, সাইড ব্যাগ, শান্তিনিকেতনের ব্যাগ, আমার একটা প্রতীক থাকে, আমার বলছে 3000 USD, মার্কিন ডলার, পাসপোর্ট থেকে শুরু করে সব আছে। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এক জায়গায় বসে চা খাচ্ছিলাম, ব্যাগটা ফেলে চলে এসেছি। 3000 USD মানে অনেকটা টাকা, নট এ ম্যাটার অফ জোক। হোটেলে এসে ছেলেটাকে বললাম, আইয়ুব, I have lost my side bag. ও বলল কোথায়, কি হয়েছে? আমি বললাম, কোথায় গেছিলেন? আমি অমুক মার্কেটে। কাম উইথ মি ইমিডিয়েটলি। বললো 4 চাকা নিল না, বাইক নিয়ে ঝটঝট করে চলে গেল। সেখানে কোন কোন দোকানে গেছেন দেখালাম। দোকানদারকে জিজ্ঞেস করছে, ওটা আরবি ভাষায়, এই ভদ্রলোক এসেছেন? বলে হ্যাঁ এসেছিলেন।
তারপরে ঘুরতে ঘুরতে ব্যাগ বলে কাঁধে ব্যাগ ছিল, হ্যাঁ কাঁধে একটা ছাপা ব্যাগ ছিল। তারপরে বললো পেলো না, তখন আর কোথায় আমি এখানে বসেছিলাম, সেখানে তখন 5 জনা বসে আছে, বসে গল্প করছে, খসবে যাবে। বলে এখানে কোনো ব্যাগ আছে? বলে হ্যাঁ একটা ব্যাগ পড়ে আছে অনেক করবে। তো ও ব্যাগটা নিয়ে বলতে দেখুন তো আপনার ব্যাগ কিনে, বলে এই তোমার ব্যাগ। ও ব্যাগটা নিয়ে বলে দেখুন আপনার টাকা ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা। তো আমার ওই 3000 ইউএসডি এবং পাসপোর্ট সবচেয়ে যেটা জরুরি সেটা পেয়ে গেলাম। তাহলে আমি কি করে অসৎ বলবো? আমার দেশের আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে যখন বিমানবন্দরে যাচ্ছি, ছেলের সাথে কথা বলেছি, কথা বলে ফোনটা পকেটে রাখতে গিয়ে জ্যাকেট পরা ছিল, জ্যাকেটের পকেটে ঢোকাতে গিয়ে বাইরে পড়ে গেছে। যে ভদ্রলোক সেটা পেয়েছে সে তো ইংরেজি জানে না, সে আমি লাস্ট কল দেখে আমার ছেলেকে ফোন করব, ছেলে ফোনটা পেয়ে আমাকে আরেকটা ফোন নম্বর আছে আমার, সেই নম্বরে কল করলো, বললো আপু তোমার ব্যাগ কোথায়? আমি বললাম ব্যাগ তো সরি মোবাইল কোথায়? আমি পকেটে। তাহলে হাত দিয়ে দেখো। হাত দিয়ে দেখলাম আমার পকেটে মোবাইল নেই। তো আমি গিয়েছিলাম ওখানে আমার সহকর্মী আব্দুল সামাদ আজাদের জামাইয়ের বাড়ি। আব্দুল সামাদের আজাদের জামাইয়ের বাড়ি। জামাইকে ফোন করলাম, বাবা এই আমার হয়েছে। বলে কোন মেট্রো স্টেশনে? আমি অমুক মেট্রো স্টেশনে। বলে আপনি বাড়ি যান। আপনি কোথায় যাবেন? আমি ইস্তাম্বুলে তুরস্কে যাবো। আপনি যান, ফোন আমি নেবো। ও পরে নভেম্বর কি ডিসেম্বর এলো, আমার সে ফোন পেল। তাহলে এই যে আমার অভিজ্ঞতা, জিনিস হারিয়ে আমার এই বাড়ির থেকে জগদীঘাটার মার্কেটে যেদিকে পকেট থেকে ফোন পড়ে গেছে, সে ফোন আমি আর পাই, সে ফোন আমি আর পাই। বলে এই যে আমার নিজস্ব অভিজ্ঞতা, যে কেউ বলে যে বিদেশে এইসব, হ্যাঁ চিঠিং মাল আছে, লেখা আছে সেখানে প্যারিসে সাবধান বাড়ি দেওয়ার আছে, বিওয়্যার অফ পিক পকেট। প্যারিসে খুব ভয় পকেট মারে। ইউরোপের অনেক দেশেই ছিনতাই আছে, পকেট মারা আছে। ভিক্ষি করতে দেখেছি আমি, ভিক্ষের ছবি তুলছি, ভিক্ষে করছে। আমার দেশে শুধু না, এইসব দেশে ভিক্ষে করে। তেমনি বিপরীত চিত্রটা বেশি দেখেছি। বেশিরভাগ লোকই সহযোগিতা করে সব। ডেনমার্কে ঘুরছি, রাজধানী কোপেনহেগেনে, সেখানে যাচ্ছি দেখি মসজিদ। কারণ এত মসজিদ, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম এখানে তো অনেক মসজিদ দেখলাম, দেয়ার আর সো মেনি মুসলিমস ইন আওয়ার কান্ট্রি। এখানে অনেক মুসলিম। ডেনমার্ক, চীনের কুনমিংয়ে হাতন্তর মসজিদ, হাতন্তর আজান হচ্ছে। আমি বিভিন্ন মসজিদে নামাজও পড়েছি। ফলে আমার তো মনে হয় না যে তারা অনেক দিক থেকে কিন্তু এগিয়ে আমাদের, যে বিদেশের সবকিছুই বর্জনীয় তা না, অনেক কিছুই শেখার আছে। আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি। এবারে ছবি দেখবো, তারপর প্রশ্ন। অসুবিধা একটা প্রশ্ন করবে, এটা ধরে তারপর আমরা অন্য রকমের একটা জায়গায় গিয়ে আবার দেখবো। আমরা কন্টিনিউশন রাখছি, একটুখানি আমি সময় এই কোশ্চেনটা আপনি মনে করবেন না যেমন স্যার, এখন আমরা একটু ঘুরতে গিয়ে দেখি অনেক টাকা লাগে, সামান্য ঘোরা টিকামেরই কত টাকা। তা আপনি যে এত ঘোরেন, হাউ ডু ইউ ম্যানেজ? আপনি কি ঘরে টাকা জমা?
প্রথম কথা হলো মেন্টালিটি, বেড়ানোর মেন্টালিটি। আমি যখন চাকরি করি, যদি আমার 17,000 টাকা বেতন হয়, 1,000 টাকা আমি ডিপোজিট করে দিয়ে দেবো। বছরের শেষে 12,000 হবে, 5 বছর ধরে নিলাম। অনেক বছর আগে 12,000 টাকা ভালো জায়গায় করা হয় হতো। যখন অবসর নিলাম তখন বেতন তো গেল 1/3 হয়ে গেল, অনেক কমে গেল। আমি করলাম তার মধ্যে থেকে একটা পার্সেন্টেজ আমি কোনো মতেই, যত আমার অনটন দেখ না কেন, খরচা করবো না, জম তাতে যা জমে। আর আমার বয়স হলো, আমি এখনো অ্যাক্টিভ আছি, অল্প বেশি হলেও টিউশনই করি। আর সেটা হলো কি, আমরা খরচ বাঁচানোর কিছু প্রসেস জানি। যেমন কারণ কাজে লাগতে পারে, যেমন যখন সবচেয়ে সস্তা হোটেল থাকে, এই ফ্লাইট থাকে, সেই ফ্লাইট বুক করা। শ্বাসকর্ম রোধ, সস্তায় ফ্লাইট খোঁজার বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে ওয়েবসাইট থেকে খুঁজতে হবে সস্তার ফ্লাইট বুক করা প্রথম। দ্বিতীয়ত, খুব লাক্সারিয়াস হোটেল না চুজ করে 2 স্টার বা 3 স্টারের অভিরূপ না সেই রকম হোটেলে থাকা। আর ঘুরবো, সে তো লোকাল বাসে, ট্রেনে, জাম সব কিছুই আছে। ইলেকট্রিক বাস চলে, কাজাকিস্তানের আলমাটি ইলেকট্রিক বাস, টিকিট কাটবো, তাতে ঘুরবো, তাহলে পয়সা লাগবে। আমি দুপুরে খাইনি, যখন বেড়াতে যাই, সকালে হোটেলে ব্রেকফাস্ট পাই, সাফিসিয়েন্ট ব্রেকফাস্ট, যথেষ্ট ব্রেকফাস্ট দেয়। সন্ধ্যেবেলা যখন হোটেলে ফিরি, আমি বাড়ির থেকে চাল, ডাল, আলু, বাটার নিয়ে যাই। তেল নিয়ে যাওয়া যায় না ফ্লাইটে, বাটার নিয়ে যাই, তাই দিয়ে খিচুড়ি করি, খিচুড়ি খাই। আর যে ইউরোপে যখন যাই, আর যেখানে খুব সস্তা সেখানে খাই। ওই আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান গেছি, এখানে খুব সস্তায় খাবার পাওয়া যায়। ইয়েরেভানে খাবার কিনতে গেছি, রুটি বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের। কাজাকিস্তানের রুটির মধ্যে মাংস। এই আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটা রুটি দিয়েছে 5 ফুট, এত বড়। মানে আমি ধরেছি আমার এই পর্যন্ত হয়েছে, ছবি তোলে, রুটিটা ছবি তোলে, এত বড় পাতলা রুটি। উনি করলো কি করে? হ্যাঁ, হ্যাঁ। তো দুজনে হাফ খেলাম, ভাবলাম সকালবেলা চা দিয়ে খাবো, কিন্তু সে সকালবেলা হায়ের মতো সব বাঁচানোর চেষ্টা করি। আমি লাক্সারিয়াসলি বেড়াই, আমরা শুনলাম অর্থ বাঁচানোর কৌশল শুনেছি, আমাদের খুব ভালো লেগেছে, কাজে লেগেছে। এবার আমরা ছোট্ট একটা আমাদের কাজ সেরে ফেলি। নেচার স্টেলের অনির্বাণ চৌধুরী রয়েছেন এবং মনিরুল হক। আমরা জামাল মহাশয়কে একটু স্মারক দিয়ে সম্মাননা জানাবো। আমাদের অনুষ্ঠান শেষ নয়, আমাদের অনুষ্ঠান চলছে। আমরা 5:30 অবধি এই অনুষ্ঠানটা অফিসিয়ালি চালাবো বলে ঠিক করেছি। 2-5 মিনিট যদি হতে পারে, আপনারা চেষ্টা করে যাবেন সবাই, এই আবেদন রইল। এক্ষুনি আমরা সম্মাননা জানাবো। তার আগে আমি একটা কথা বলি যে আমরা বেড়ানোর কথা শুনেছি, 36টা দেশে উনি এখনো পর্যন্ত ভ্রমণ করেছেন, কিন্তু আরেকটা রসদ রয়েছে যে আমাদের কাছে, সেইটা আমি জামাল মহাশয়কে অনুরোধ করবো এরপরে ওইটা একটু সংক্ষেপে বলার জন্য। যে মুদ্রা, বিভিন্ন দেশের এই যে মুদ্রা সংগ্রহ ওনার একটা হবি, আমরা সাধারণত যেগুলো ব্যবহার করি সেইগুলো সম্পর্কে জানি। আমাকে উনি বেশ কিছু কথা বলছিলেন, সেগুলো আমি দেখিনি বা শুনিও, তো সেগুলো সম্পর্কে কিছু বলার জন্য এরপরে আমি আমার একটা প্রশ্ন এই জায়গাটায় উনি বলবেন। এখন অঙ্কু, অনির্বাণ চৌধুরী এবং মনিরুল হক
আমাদের দুজনকে আমরা একটি সম্মাননা জানাচ্ছি, স্মারকটি আমরা সম্মান জানাচ্ছি নেচার ট্রেনের পক্ষ থেকে। সবাই একটু করতালি দিয়ে আমাদের এই সম্মাননাটাকে একসাথে আমরা সম্মাননা জানালাম সবাইকে। সামনেটা একটু ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, ফটোটা তোলা হয়ে গেলে একটু সবাই না, বেশি ফটো তুলতে হবে না। হ্যাঁ, শখ যেটা আমাকে হবি বা প্যাশন করতে পারি, সেটা হলো কি ছোটবেলা থেকে আমি প্রাকৃতিক সংগ্রহ এবং মুদ্রা সংগ্রহ করি। ছোটবেলা from my early childhood, early childhood আমি মুদ্রা সংগ্রহ করতে করতে মার কাছ থেকে, আব্বার কাছ থেকে শুরু করে এমন জায়গা নেই। বন্ধুর কাছে যখন কলেজে পড়ি, একটা দেশে কিছু সেখানে কয়েন আমাকে দাও, কি টাকা দাও, টাকা এবং মানে কাগজের নোট এবং কয়েন আমি কালেকশন করি। ভারতবর্ষের বহু প্রাচীন 2200 বছরের আগের কয়েনও আমার আছে। আর সবার যেটা দেখেছেন, যেমন 10 টাকার কয়েন দেখেছেন, 10 টাকার কয়েনের কেউ রূপোর 10 টাকা কয়েন দেখেছেন? রূপোর 10 টাকা কয়েন ভারতের আমার আছে, রূপোর 10 টাকা। গান্ধীজির জন্ম শতবর্ষ উপলক্ষে 1969 সালে বেরিয়েছে রূপোর কয়েন, আমার আছে। স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে রূপোর 10 টাকা কয়েন আমার আছে। 1000 টাকার কয়েন রূপোর আমার আছে। রবীন্দ্রনাথের 150 বছর জন্ম শতবর্ষ উপলক্ষে, রবীন্দ্রনাথ উপলক্ষে 150 টাকার কয়েন আমার আছে। 60 টাকার কয়েন আছে, 75 টাকার কয়েন আছে, 50 টাকার কয়েন আছে। আর এরকম বহু কয়েন, টিপু সুলতানের কয়েন আমার আছে। তারপরে বিদেশের কয়েন, অনেক দুষ্প্রাপ্য কয়েন আছে। কিন্তু বিদেশি কয়েনের একটা গল্প বলি। আমি একজনের সাথে বলছি, বাংলাদেশে 60 টাকার নোট দেখেছেন? আমার বলছে, আমাকে আপনার কি মাথা খারাপ? বাংলাদেশে 60 টাকার নোট আছে না? আছে, আমার কাছে আছে বাংলাদেশে 60 টাকার নোট। তো আমি কালেকশন করি এইভাবে। আমার ওই বাংলাদেশের 60 টাকার নোট, কানাডার দুষ্প্রাপ্য নোট বা কয়েন আমার কালেকশনে আছে। এইরকম পৃথিবীর ইসরায়েল থেকে শুরু করি, যেসব দেশে যায়নি, যেসব দেশে 36 দেশের কয়েন তো অ্যাভেলেবেল, আর যে সমস্ত দেশে আমি যাইনি সেসব কয়েনও আমার কাছে আছে। অন্তত 125 থেকে 30টা দেশে আপনি রেডি করুন, আমি ওনার কথাটাই খুশি আছি। হ্যাঁ বলুন, ওখান থেকে বলুন না, এইটা দাও। মাইক লাগবে না, ওখানে শোনা যাচ্ছে। আপনি সিস্টেম রেডি করুন। আমি জামান স্যারের সঙ্গে প্রায় বেশ কয়েক বছর ওনার সঙ্গ দিচ্ছি, ওনার সঙ্গে মর্নিং ওয়াক করি। তো ওনার কথাই আমি হয়তো শেয়ার ভুলে গেছেন, আমি একটু বলছি। প্রথম কথা হচ্ছে, আমরা অতি সম্প্রতি জানুয়ারি মাসের দিকেই সম্ভবত ওই শান্তিনিকেতন গেছিলাম। তো বোলপুরে ট্রেন ধরবো, তার আগে দুপুরে খাবার খাবো, প্ল্যাটফর্মের কাছে হোটেল খুঁজছি। হঠাৎ করে একজন হন্তদন্ত হয়ে এসে, আপনি জামাল ঘর না? হ্যাঁ আমি জামাল ঘর। আমার হোটেলে খাবার নেই, আপনি অমুক হোটেলটায় চলে যান, ওখানে ভালো খাবার পাবেন, আমি বলে দিয়েছি। এই যে ওনার সঙ্গে থেকে এই একটা ভালো অভিজ্ঞতা। আরেকটা কথা বলছি, উনি যে কোনো দেশে যান, মসজিদ খুঁজে নামাজ পড়ে এবং সেখানে অনেক মানুষের সঙ্গে ওনার পরিচয় হয়। তারপরে সেখান থেকেই আবার আরো বেশি গাঢ় পরিচয় হয় এবং আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। আর সর্বশেষ যে ওনার কথা আমাদের সঙ্গে শেয়ার করেছে, উনি আক্ষেপ করে বলেছে
যে আমার যে বাড়ি ঘর আছে, তোমরা, আমার নাম আলিউদ্দিন, তোমরা তো এই 2 লাখ টাকা জমা হলে জমি খোঁজো, 2 কাঠা জমি পাওয়া যায় কোথায়, 1 কাঠা জমি কোথায় পাওয়া যায়। আমি প্ল্যান করি কোন দেশে যাওয়া যায়। তো আমার খুব আক্ষেপ যে এত বড় বাড়ি আমার গেঞ্জি মিলে থাকার দরকার নেই, বেসলে প্রায় 1 টাকা হবে। একটা ফ্ল্যাট কিনেও আমার 40 লাখ টাকা থাকবে। তো আমার মনে হয় এটা কয়েক বছর আমি বিদেশ ঢুকতে পারবো। এরকম মানসিকতা ওনার আছে এবং আমাদের সঙ্গে শেয়ার করেছে। জানি না এখানে বলেছেন কিনা, আমি পড়ে এসেছি। ধন্যবাদ সবাইকে। স্যার, এটা হ্যাঁ ম্যাডাম তো সঙ্গে থেকেছেন, কিন্তু এখানে শেয়ার করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওটা দেখেছি, ওই জন্যই বলছিলাম। মানে ওই যেমন প্রস্তাবে সংশোধনী দেয় না, সংশোধনী উনি দিচ্ছেন এবং ইনি সাদরে সেটা অ্যাকসেপ্ট করছেন। একবার বলেনি যে না আমরা ডিসকার্ডে, আপনি চিরকালই বলে যান হাত ধরে। আমি পরপর বলবো যে আপনার পাশে এই মেয়েটিকে, এই মেয়েটা আইনুরার নাসিরে আজারবাইজানে বাকুতে এদের বাড়ি, এই আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে। এই আরেকটা এসে খুব ভালো ভালো হিন্দি গান পারে, ভালো হিন্দি গান পারে। একই মেয়ে, এই উজবেকিস্তানের মেয়ে, একটু শুনবেন আপনার সাথে ছবি তুলবে একদম। এটা হচ্ছে যে বলছি দেশটা কাজাখস্তানের মাউন্ট তিয়ানশান পর্বতে খুব উঁচুতে বুঝছি। ওরা আমাকে দেখে এই চুল পাকা টাকা সব দেখে বলে বাবা আপনার এখানে এসছে, আপনার সাথে ছবি তুলবো। গুড গুড গুড। নেক্সট এই দুটোই কোন দেশে? উজবেকিস্তানের বুখারা। বেশ, নেক্সট এটা কি? এটা রাশিয়ার কাছে জার্মানির একটা শহর কাজবেগি। কাজবেগি জর্জিয়া, এই দেখুন ঝঞ্ঝাধলি, জর্জিয়ার কাজবেগি শহরে জমিটা তোলা। এটা এটার নাম আলুজান, কাজাখস্তানে বাড়ি। আচ্ছা আলুজান, এই আমার চাকরি হয়ে বিয়ে হয়ে গেছে তো। বলেন না আচ্ছা এখনো হয়নি, তাহলে ফোন টোন করেন না। বেশ, নেক্সট এটা তো ভেনিস, ইতালি ভেনিস। ভেনিস, এটা কোন দেশে? এটা চীনের ওই কি বলে পাঁচিলে ওঠার আগে। এটা ভাবি নাকি? হ্যাঁ, মানে আমি দেখতে পেয়েছি, মানে একদমই একই রকম দেখতে। এটাও তো ভাবি, একদম দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেনে লাভ লক, ভালোবাসার তালা। ইউরোপে একটা কুসংস্কার যে কেউ কাউকে ভালোবাসলে তালা লাগিয়ে দিলে, চাঁদি নদীতে ফেলে দিলে ওই এই দেশে কি হলো? এটা হচ্ছে মিশরে একটা মেয়ে ছুটে এলো, আলেকজান্ড্রিয়া। মিশরে একটা মেয়ে ছুটে এলো, মিশর কোন ছাপ? কালো করা ছিল। রংকরা না এমনি? অরিজিনাল না? অরিজিনাল না, original। রং করা? এটাই অবস্থাটা করো না, ছবির অবস্থাটা কেউ বলবে না। ক্যাপ্রি দিবে, ইতালির ক্যাপ্রি। ইতালির ক্যাপ্রি দিবে, নাম মনে পড়বে না? এই ব্রাজিল থেকে। এই বাবা সর্বনাশ হয়ে যাচ্ছে। ব্রাজিল থেকে একটু বেড়াতে। আজিম ভাই একটু সরে, একটু আপনি বলুন। ব্রাজিল থেকে বেড়াতে। যাই হোক, আপনারা এত ছবি এবার আপনার আপত্তি এটা মায়ানমারে চীন বলে একটা প্রদেশ আছে। চীন, জিন চীন, CHIN, চীন চীন চীন। বেশ, চীনের একটা লেকের ধারে। গুড। নেক্সট নেক্সট এটা তো বিখ্যাত জায়গা লেক, ওমানের সালালা। ওমানের সালালা। গুড। এটা জর্জিয়ার জিন ভ্যালি লেক। জর্জিয়ার জিন ভ্যালি, হ্যাঁ ছবির মতো সুন্দর। আচ্ছা এইটা জার্মানির রাইন ফলস। রাইন নদীর ফলস। হ্যাঁ ঠিক। এইটা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আপনার
আপনারা দেখুন। তারপর এটা হচ্ছে কি মিশরের নীল নদের উপরে জাহাজে শুয়ে আছে উপরে আবার দেখে পিছনে একটু কথা বলবেন না প্লিজ। এটা তুরস্কের আন্তালিয়ায় দ্বীপের মধ্যে একটা শহর আন্তালিয়া তুরস্ক। এটা কি? এটা একটা রকমের ফল আজারবাইজানে খেয়েছিলাম। ফলটার নাম ফিজোয়া। ফিজোয়া ফ্রুট। ফিজোয়া নিচে লেখা আছে ফিজোয়া ফ্রুট। এটা কোন জায়গা ভাই? এটা ওই উজবেকিস্তানের একটা লেক ছিল। চারবক লেক। চারবক লেক, ঠিক। এবার এইটা আজারবাইজানের রাজধানী বাকুতে। বাকু, গুড। এটা ওই শব্দ একই। এটাও একই। এটা না, এটা হচ্ছে সেলনিমের লেক আজারবাইজান। সেলনিমের। এটা ঝিনুক খাচ্ছি আমি। খাচ্ছেন ঝিনুক? ঝিনুক। তুরস্কের রাজধানী তুরস্কের ইস্তাম্বুলে। তুরস্কের ইস্তাম্বুল, গুড। এটা কোথায়? এটা আন্তালিয়া শহরে একটা মেয়ের সাথে। আন্তালিয়া শহরের একটা মেয়ের সাথে, অজানা নাম নেই। বিয়ন্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড। এটা তো বিখ্যাত সেই পিজার পিরামিড। পিজার পিরামিড। হ্যাঁ, এই সেই পিরামিড। এটা সাতটা মরুভূমিতে। এটা তো সেই এর মধ্যে হয়ে গেল টাইটানিক। ইয়েস, টাইটানিক। নেক্সট, এটা কথা বলবেন না প্লিজ। এটা হচ্ছে কি সিঙ্গাপুরের লায়ন। কারণ আমরা দ্রুত যাব, সময়টা শেষ হওয়ার জন্য। এটা যেখানে ওই নোবেল প্রাইজ দেওয়া হয় সুইডেনের স্টকহোমে, নোবেল প্রাইজ ঘোষণা করা হয় সেখানে। এটা জর্জিয়া। এটা হচ্ছে কি স্লোভেনিয়ার লেক ব্লেড। 14 ফেব্রুয়ারি তোলা। এই মেয়েটার সাথে আলাপ হয়েছিল বর্ডারে। বেলজিয়ামে বাড়ি, ও প্যারিসে যাবে। আমি প্যারিস থেকে যাচ্ছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। পথে আলাপ হয়েছিল। আচ্ছা, আচ্ছা, নেক্সট। এটা হচ্ছে কি এর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পার্লামেন্টের সামনে। আমাদের দেশে এত ঘুরেছি, পার্লামেন্টে কোনোদিন যাওয়ার আমার সাহস হয়নি বা অ্যালাউ নেই। কিন্তু হাঙ্গেরি, ফিনল্যান্ড পার্লামেন্টের আমি সামনে গেছি, গিয়ে ছবি তুলি। এটাও তো দেখেছি আমি। এটা বলুন। এটা ইজিপ্টের রাজধানী কায়রো। কায়রো। এটা স্লোভেনিয়ার রাজধানী। আচ্ছা, না, অসাধারণ। স্লোভেনিয়ার রাজধানী অবজারভেশন ডেস্ক। আমি বলছিলাম মনে হয় প্যারিস। এটা নরওয়ের ভাইকিং জাহাজ কি করে যায় সেইটা দেখতে গেছি। এটা হচ্ছে ওমানের সালালাতে সমুদ্রের ধার। ওমানের সালালা। এটা তো এটার নাম মেক্সিকো উইংস, দুবাইতে আছে। দুবাই, মেক্সিকো উইংস। এটা তো খুব একটা কেউ গেলে দেখবেন অবশ্যই। ফিউচার মিউজিয়াম। ও দুবাই ফিউচার। এটা দুবাই। পুরানের মিউজিয়াম। হ্যাঁ, দুবাই। বাহ, এটা কি রকম? এটা আল হুদা কেভ। আল হুদা কেভ নিজওয়া শহরে, ওমানে। ওমান। গুড। লাইটটা কি লাইটিং নাকি? হ্যাঁ। নেক্সট। এটা ওই যাদের বাড়ি ছিল আইয়ুবের ভাগ্নি। আচ্ছা, আইয়ুবের ভাগ্নি। আইয়ুবের ভাগ্নি। বাহ, ওই আইয়ুবের মা ওটা। ও মা। আইয়ুব, এটা আইয়ুব। এইটা এটা এই ওমানের বে অফ ওমানের সমুদ্রের পানি না ছুঁয়ে আছে। আচ্ছা, বে অফ ওমান। এটা একটা মানে ইউনেস্কো হেরিটেজ। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজ। এটা ওই পানির স্রোত আসছে, সেই স্রোতে সবাই গা ধোয় বা ফসল চাষ হয়। কোথায়? এটা হচ্ছে কি নিজওয়া শহর। এটা ওই নিজওয়া শহর। এটা ওমানের সালালায়।
যেন মনে হচ্ছে মুখ চালাচ্ছে। এটা আইউগ্লোবিক কবর মাজা। আচ্ছা, আইউগ্লোবিক কবর, ঠিক। এবার এটা ওই আজারবাইজানের টিএনশন পড়লো। এটা একটা গাছ আমি ছুঁয়ে আছি, গাছ ছুঁয়ে আছে। এই গাছটা কয়েক লক্ষ লক্ষ টাকা দাম। এই গাছটা লোবান গাছ, লোবান লোবান। লোবান কোথায় বলতেছে? এটা হচ্ছে কি ওমানের সালালায়, ওমানের সালালায় কোথাও পাওয়া যায় না। লোবান অত্যন্ত বহুমূল্য গাছ, সব ঘেরা থাকে, পাহারা থাকে। এটা ইউএস এর মেয়ে লেক্সি, এর নাম লেক্সি, এর সাথে ওই আঙ্গিজাতে আলাপ হচ্ছে। আচ্ছা, এটা আপনি খাচ্ছেন? এইটা যে গুরুতর পুষ্টি খাবার, গুরুতর পুষ্টি, পুষ্টি পুষ্টি, পুষ্টি পুষ্টি, পুষ্টি, পুষ্টি। দেখবেন আমার পুষ্টি উদ্ধার করে দেবে। এটা কি? এটা খেতে কেমন? ওই সব ও ভালো লাগে। মিশরের পিরামিড, মিশরের পিরামিড। এটা হচ্ছে যে এই মেয়েটার নাম লিলি, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। ইয়েরেভান। এটা হচ্ছে যে কানাডার মেয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জামে মসজিদ। কুয়ালালামপুরের জামে মসজিদ। এটা এটা হচ্ছে যে এর নাম লুসি, এর হোটেল উঠেছিলাম আর্মেনিয়া। ওই ওই এটা আর্মেনিয়ায় ঘুরছি, আরারাত বলে একটা জায়গায়। এই মেয়েটা এলো, ও আমাকে করেছিলাম। এটা আইফেল টাওয়ারের উপরে। আচ্ছা, বাহ, প্যারিস। এই এত কমফর্ট প্যারিস, ইভিনিং ইন প্যারিস। এটা জার্মানির হাইডেলবার্গ শহরে। হাইডেলবার্গ কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। আমার কাছে ভাঙড়ে একটা দিদিমণি খোঁজ নিল যে স্যার আমার মেয়েটাকে আমি হাইডেলবার্গে পড়াতে চাই, ভিসা পাবো কি করে? আমি ভিসা করে দিলাম, সে মেয়েটা এখন ওই হাইডেলবার্গে থাকছে। ওই জার্মানির হাইডেলবার্গ শহর ইউনিভার্সিটির জন্য বিখ্যাত। আমেরিকা, ইংল্যান্ড থেকেও পড়তে আসে। এইটা ওই যেটা আগের ছবি দেখা যায়, এটা একটা মজার গল্প। এটা স্লোভাকিয়ার রাজধানী প্রেসিডেন্সিয়াল পার্ক, টিয়ানশান পর্বত। এটা বিগ আলমাটি লেক, বিগ আলমাটি। কোথায় এটা? চীনে থেকে কাজাখস্তান, কাজাখস্তান, ওমানে। ওমান। ওমান এটা কিন্তু মিশরের একজন মিলিটারি। আমার খুব ইচ্ছে হলো কিন্তু মিলিটারির সাথে ছবি দেখতে। ওটা আমি মিশরের ওই মিলিটারি কাছে গিয়ে সালাম দিলাম, সালাম দিয়ে একটা ছবি তুলি। তো হেসে ইয়ং ছিল, তো হেসে গ্রাম বয়স্ক দেখে এটা ওই জর্জিয়ার কান্ট্রি। গ্রাউন্ডের ছবি তোলেননি? গ্রাউন্ডের ছবি, গ্রাউন্ডের ছবি আছে। আচ্ছা আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে তাজিকিস্তানে, এই ইউএসএর মেয়ে। ওমানের না, কিরগিজস্তানের ওর শহর। কিরগিজস্তানের উজগেন বলে একটা শহর, উজগেন। এটা ও বার্গেন বলে একটা বন্দরী দুবাই। এটা দেখে চীনের বাজি, চীনের পাঁচি, চীনের পাঁচি আমি নেমে গেছি। এটা দেখেছি ঠিক আছে। আমরা তাহলে ছবি এটা শেষ করলাম। বিভিন্ন দেশের 5টা থেকে সময় আছে, আমরা ঠিক 5:30টায় শেষ করব। আর আপনারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথার পক্ষ থেকে। আমরা মুক্তাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটিতে এবং ইকরা একাডেমিক ফাউন্ডেশন, এই যে দুজন আমাদের দুই সংস্থা, তারা যে আমাদের এই বসার জায়গা দিয়েছে, সমস্ত রকম আতিথেয়তা করেছে, কারেন্ট, ইলেকট্রিসিটি, ফ্যান, এই যে যেটা যন্ত্রটা দেখছেন, সমস্ত কিছু
এবং আয়োজন করেছে, সব ব্যবস্থাপনায় তারা আমাদের সাহায্য করেছে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে সম্মান জানাচ্ছি। আমাদের মধ্যে সবচেয়ে যেটা বড় কথা, যে আজকে যাকে আমরা আহ্বান করেছিলাম আমাদের পক্ষ থেকে, অনেকে আমরা সবাই করেছি, তো সবাই এসেছেন। এইটাই আমি আপ্লুত, আপনাদের কাছে সত্যি সত্যি ভালো লাগছে এটাই যে আমরা আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং নিশ্চয়ই আজকে ভালো লেগেছে। এবং এটা শুধু আমরা বক্তৃতা করিনি ওই জন্য, আমরা এতে কোনো ধরনের উদ্দেশ্য নেই, আলাদা কিছু। শুধু একটা কথা আমি বলবো যে আমাদের এই ভাই যার কথা এতক্ষণ ধরে শুনলেন, তার আরেকটাও নেশা আছে, তিনি লেখালেখি করেন। সেটা না বললে নয় বলে সেটা খুবই হবে, ঠিক হবে না। কেননা আমাদের এই লেখালেখি হচ্ছে আমাদের জীবন, এই আমাদের সব কিছু ওই আমার বইয়ের মধ্যে দিয়ে আমার জীবনটাকে ধরে রাখছি এবং এই সংস্কৃতিটা বহমান হচ্ছে। এই সংস্কৃতিটা বয়ে নিয়ে যাওয়ার এই যে পদ্ধতি, সবচেয়ে বড় এবং স্ট্রং পদ্ধতি হচ্ছে লেখালেখি। এইটা আমরা ভুলে গেলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তো সভ্যতা দাঁড়িয়ে আছে এই নথিভুক্ত কর্মের মধ্যে দিয়ে। সেটা ইতিহাস যেমন লেখে, তেমনি গল্প উপন্যাস থেকে শুরু করে ভূগোল, আমাদের অন্যান্য নৃতত্ত্ববিদ্যা থেকে শুরু করে যত ধরনের শিক্ষা আছে, আমরা যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের অতীতকে ধরে 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 সিঁড়ির মতো আস্তে আস্তে এক পা করে আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেই বই উনি লিখেছেন, অনেকগুলো বই। আমি একটু মনিতাকে হেল্প করতে বলবো, যদি ব্যাগ থেকে বইগুলো একটু দেখানো যায়। এমনি উপরে আমি কিন্তু আপনাদের এইরকম বলছি না যে আপনারা সব এই বইগুলো একটু এখান থেকে কিনে নিন। আমি শুধু একটু বলছি যে আপনি বইগুলো যদি আমি না দেখাই তাহলে সেটা ঠিক হবে না। সেই জন্য আপনি এক একটা বইয়ের নাম যদি ভাই এক একটা নাম আমরা তো জানি না, বইগুলোর নাম যদি একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা বই জামাল ভরের যে সমস্ত পুস্তক উনি রচনা করেছেন, প্রকাশ করেছেন, ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা, এতদিনের 33 বছরের শিক্ষকতা, না কত বছরের ভাই? 38 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, তাছাড়া মানুষ হিসাবে এতদিন ধরে রয়েছেন, সব কিছু মিলিয়ে তার এই অভিজ্ঞতার প্রকাশ এই পুস্তকের মধ্যে দিয়ে আমরা হাততালি দিয়ে, করতালি দিয়ে সম্মাননা জানাবো। এবং আমি শুধু বইটার নামগুলো আপনার যদি জানা থাকে। এখানে আমার আপাতত দুটো বই আমি প্রকাশিত করেছি। একটা হচ্ছে বেশি বয়সে লেখা বলে শেষ বিকেলে কাব্যগ্রন্থ শেষ বিকেল, আর একটা কংসাবতী বলে একটা বাচ্চাদের ছড়া দিয়েছে। দুটো বই আমি লেখা আছে, আমার প্রকাশকের সাথে কথা হয়েছে। তো আমরা এটা জানলাম। শেষে আমরা সবচেয়ে বেশি যার কাছে ঋণী এবং কৃতজ্ঞ সেই জামাল ভর মহাশয় এবং তার সহধর্মিণী রয়েছেন, দুজনকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সকলকে এখানে শ্রেণীমতে যারা যেভাবে আছেন, আমার অনেক বন্ধু রয়েছে, বন্ধু শিক্ষক রয়েছে, সহকর্মী রয়েছে, আমার অনেক মানে বয়স্ক গুণীজন এখানে রয়েছেন, অনেক আমার এখানে ভদ্র মহিলা যারা রয়েছেন আমাদের গুণীজন, তারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা বলেছিলাম, তো সেখানে তারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সকলকে অনেক 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 কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।